আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ এসে একদম ঘরের মেঝেতে পড়েছে। বাইরে রোদ ঝলমল করছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় আমাদেরও একটু ঠান্ডা লেগে গেছে। একটা চা করে নিচ্ছি। রাত্রেই পানিতে আমি লবঙ্গ আর দারচিনি ভিজিয়ে রেখেছিলাম। সেই পানিটাই জাল করে এখন গরম, গরম গ্লাসে ঢেলে নিলাম। চাটা নিয়ে এখন ঘরের বাইরে যাব, একটু রোদে দাঁড়াবো, সাথে ডোরিকেও একটু রোদে ঘোরাঘুরি করাবো আর পাখিদেরকেও খেতে দিব। এই তো ঘরের বাইরে চলে আসলাম। ঘরের বাইরে যে রোদ দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কত সুন্দরই না ওয়েদার। বিশ্বাস করেন প্রচণ্ড ঠান্ডা। এই যে ঘাসগুলো যে বরফ পড়ে সব সাদা হয়ে আছে, শুধু তুষারপাতটাই হলো না। তাছাড়া যে পরিমাণে ঠান্ডাটা যাচ্ছে এ বছরটাতে, শুধু মনে হচ্ছে ঠান্ডাটা কবে যাবে তবে একটু শান্তি, মানে এত পরিমাণে ঠান্ডা এই বছরটাতে পড়েছে যে চিন্তার বাইরে। তো এই যে শিশিরগুলো পড়েছে ঘাসের উপরে সেগুলোও বরফ হয়ে আছে। এখন পাখিদেরকে খেতে দিয়ে দিব। আপনারা যারা আমার পুরান ভিডিওগুলো দেখেছেন সেখানে অনেক পাখি আসে আমার ভিডিওগুলোতে দেখেছেন যে পাখিগুলো এসে খাবার খেয়ে যায়। এই যে শস্য দানা আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের শস্য দানা আছে, যা একেক পাখি একেক শস্য দানা খায়। এখানে সব শস্য দানায় তো মিশানো। তো দেখা যায় যে বিভিন্ন রকমের পাখি এসে এখান থেকে খেয়ে যায় আর দেখতে কি যে ভালো লাগে। পাখিদের খাবার দেওয়া শেষ। এখন ডোরিকে নিয়ে বের হয়েছি। ডোরি একটু রোদে এই যে ঘোরাঘুরি করছে। তারপরে আবার ওর ঘরে দিয়ে দেব। ও নিজেও বেশিক্ষণ বাইরে থাকতে চায় না কারণ ও ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। জাস্ট কিছুক্ষণ একটু রোদে হাঁটিয়ে নিয়ে তারপরে আবার ওর গ্যারেজে দিয়ে দিই। এই যে দেখুন একাই ও চলে যাচ্ছে। ওর ঘোরাঘুরি করা শেষ। একাই জায়গা মতো চলে যাচ্ছে। এখন ওকে ঘরে তুলে দিয়ে রান্না-বান্নার কাজে চলে যাব। বাইরে থেকে এসেই রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে সকাল, সকাল রান্নাটা করে ফেলবো। তো এখানে আমি বাসমতি চাল ধুয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। বিরিয়ানি রান্নার ২০ মিনিট আগে যদি চালটা ভিজিয়ে নেওয়া হয়, সেই চালের বিরিয়ানি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলুতেও মসলা মাখিয়ে নিয়েছি। আর বিরিয়ানি করার জন্য হাতেই একটা মসলা রেডি করে নিচ্ছি। এখানে আমি যে বিরিয়ানির জন্য মসলাটা বানাবো তার জন্য নিয়েছি শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে আমি আমার ঝাল অনুসারে নিয়েছি। তারপরে স্টার আনিস নিয়েছি হাফটা ভেঙে, জয়ত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, তার সঙ্গে দিয়েছি শাহি জিরা আর রেগুলার যে জিরা সেইটা, আর দিয়েছি কাবাব চিনি। এই মসলাগুলো আমি যতটুক পরিমাণের আজকে বিরিয়ানি করব ঠিক ততটুক পরিমাণেরই রেডি করে নিচ্ছি। মসলাগুলোকে হালকা ভেজে ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে গুঁড়া করে নিব। আর এর মাঝে আমি আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। আজকে ইচ্ছা হয়েছে যে বিরিয়ানিটা রান্না করব তার মসলাগুলো পাটায় পিষে নিব। দেখা যাক কতদূর আমি মসলাগুলো পিষে নিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারি। শিলপাটায় আমি অনেক রকম ভর্তা বানিয়ে খেয়েছি কিন্তু এরকম আস্ত মসলা কখনোই গুঁড়া করা হয়নি। তো আজকে গুঁড়া করতে এসে মনে হলো একটু কষ্ট করি। বেশ কয়েকবার বাটার পরে যে গুঁড়া হয়েছে আর এটা যদি ব্লেন্ডারে দিয়ে দিতাম খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যেত, কোনো কষ্টই বুঝতে পারতাম না। তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। বিরিয়ানিতে দেওয়ার জন্য এখন কাঁচা যে মশলাগুলো নিয়েছি সেগুলো এখন বেটে নিচ্ছি। আদা, রসুন, কিশমিশ, কাজু বাদাম আর নিয়েছি পোস্তদানা। এগুলোকে এখন একসঙ্গে বেটে নিব। একটা সময় দেখেছি দাদি নানি বা মা চাচি তারা কিন্তু এরকম পাটায় মশলা পিষেই রান্না করতেন আর সেই রান্নার স্বাদ ছিলই অন্যরকম। বর্তমানে সেই রান্নার স্বাদ পাওয়া যায় না বললেই চলে। এখন তো চলে এসেছে ব্লেন্ডারের যুগ। সবাই এখন সহজেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করেন।
তবে এই পাটায় মশলা পিষে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু একটু বেশিই হয় এবং একটু আলাদা হয়। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির যে মাংসটা সেটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। যেমন লবণ নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা এখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিব আর কিছুটা পরিমাণ রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু বোখারা আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব। বিরিয়ানির যে গুঁড়া মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখান থেকে পুরাটা মশলা দিয়ে দিব না, সামান্য একটু রেখে দিব। পরবর্তীতে যে কিভাবে এই মশলাটা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা যে হলুদ হয়ে আছে এটার কারণ হচ্ছে মুরগিটা আমি যখন ধুয়েছিলাম তখন হলুদ আর দিয়েছিলাম লবণ, লেবু দিয়ে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যার কারণে এই মুরগিটা দেখতে এরকম হলুদ দেখা যাচ্ছে। এখন এগুলোকে একসঙ্গে মেখে নিব আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ আর সাথে দিয়ে দিব দুধ। যেহেতু ঘরে টক দই শেষ হয়ে গেছে আমি ভুলেই গিয়েছিলাম টক দইয়ের কথা। তো যার কারণে পরবর্তীতে এই লেবু আর দুধ দিয়ে দিলাম, টক দইয়ের কাজ হয়ে যাবে। তো যে তেলে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলেই এখন মুরগিটা মাখিয়ে দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না। এই যে মুরগিটা যখন কষাবো তখন কিন্তু অনেকটাই পানি ছাড়বে। সেই পানিতেই এই মুরগিটা আস্তে আস্তে করে রান্না করে নিব। এক্সট্রা করে প্রয়োজন না হলে আর আমি পানি ব্যবহার করব না। আর আলুগুলো এই মুহূর্তেই দিচ্ছি না। মুরগিটা যখন হাফ আমার রান্না হয়ে যাবে সে অবস্থাতে যেয়ে আমি আলুটা দিয়ে দিব। কারণ আলুটা আমি খুব ভালো করে ভেজে রেখেছি। না হলে পরবর্তীতে গলে যাবে। তো এখন আমি একটু জাফরান একটু গরম দুধে উষ্ণ গরম দুধে দিয়ে রাখছি কালারটা ছাড়ানোর জন্য। জাফরান নকল যেটা সেটা কিভাবে বোঝা যায় একটা সহজ টেকনিক আপনাদেরকে বলে দিই। জাফরান যখনই এরকম উষ্ণ গরম দুধে দিবেন বা পানিতে দিবেন সাথে সাথেই কিন্তু রং ছাড়ে না। আসল যে জাফরানগুলো সেগুলো আস্তে আস্তে করে রং ছাড়ে আর যেটা নকল সেটা খুব দ্রুতই রং ছেড়ে দেয়। এটা দেখলেই বোঝা যায় আর আসলগুলো তো পাপড়ি আরো ভালো বোঝা যায়। আর নকলগুলোর পাপড়ি দেখলেও একটু পার্থক্য করলেই বোঝা যায়। তো এরপরে একটু ঘি দিয়ে দিলাম। তো এটাও আমি পরবর্তীতে ব্যবহার করব। মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি। ওই যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই। আর মুরগি তো রান্না হতে বেশি সময় লাগে না। মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে সেটাতেই একটু একটু করে কষিয়ে নিয়েছি। বারে বারে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। তো এখানে কিছুটা কাঁচামরিচ আর চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি না। তো সবকিছু মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে আর দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তবে আপনি যদি প্যাকেটের মসলা দিয়ে রান্না করেন সেই রান্নার একটা স্বাদ হয়। আর যদি আপনি নিজে হাতে মসলা বানিয়ে পরিমাপ ঠিক রেখে যদি মসলাটা বানিয়ে রান্না করেন তাহলে সেই রান্নার স্বাদ আরেকটু বেশি হয় বলেই আমার কাছে মনে হয়। বিরিয়ানির চালটাকে রান্না করার জন্য যে পরিমাণে চাল নিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে তাতে লবণ, দারচিনি আর শাহি জিরা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি পানিটাকে। এরপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালগুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই এই পর্যায়ে চালগুলো অনেক নরম হয়ে আছে। তো চালগুলো যখন পানিতে ছাড়া হবে সেই পর্যায়ে খুব সাবধানেই দিতে হবে। আর চালগুলো কিন্তু ধুয়ে তারপরে ভিজাতে হবে কারণ ভিজানোর পরে এই চাল আর ধোয়া যাবে না, এতে করে চালগুলো ভেঙে যাবে। তো এখানে দেখুন ঝরঝরে একটা ভাত আমার হয়ে গেছে আর যে মুরগিটা রান্না করে নিয়েছিলাম সেটা এখন দমে দেওয়ার জন্য নিচের লেয়ারে সেই মুরগিটাকে বিছিয়ে আর ভাতের পানিটা ঝরিয়ে সেই ভাতটা এখন দিয়ে দিচ্ছি।
মাংসের মধ্যে থেকে আমি আলুগুলোকে আলাদা করে রেখেছিলাম, কারণ আলুগুলো তো অনেক সেদ্ধ হয়ে গেছে, যেটা আমি ভাতের মাঝখানে দিয়ে আর ওই যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম, এটাই হচ্ছে ম্যাজিক। এখন এটা আমি এই যে চালের উপরে ছড়িয়ে দিলাম, এতে করে চালের মধ্যে এই বিরিয়ানির মশলার বাসনাটা আরেকটু সুন্দর মতো হবে আর খেতে আরো মজা লাগবে। তো এই মসলা কিছুটা পরিমাণে রেখে দিবেন, দিয়ে এরকম চালের উপরে ছিটিয়ে দিবেন। দেখবেন কতটা ভালো লাগে বিরিয়ানিটা খেতে। তো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ওই যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, সে বেরেস্তাটাও উপর দিয়ে দিচ্ছি। জাফরান আর দুধ আর সাথে ঘি দিয়ে যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা এখন বিরিয়ানির উপরে দিয়ে তারপরে দমে দিয়ে দিব। দেখলেন তো কত সহজেই ঝটপট ঘরোয়া মসলায় বিরিয়ানিটা রান্না হয়ে গেল। আর এইটা যদি সেম ভাবে রান্না করতে পারেন এত সিম্পল ভাবে, খেতে দেখবেন অসম্ভব মজা লাগছে। আর এই যে আস্ত মসলাগুলো যে গুঁড়া করে দিয়েছি, এতে করে যখন খেতে বসবেন ওই আস্ত মসলাগুলো আর আপনার প্লেট থেকে খুঁজে বের করে ফেলতেও হবে না, আবার দাঁতের নিচে পড়ে বিরক্তও লাগবে না। বিরিয়ানিটা কিন্তু এখন ফুল আঁচে বসিয়ে দিয়েছি। যখনই দেখব উপর থেকে একটু বাষ্প বের হচ্ছে, সে পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ২০ মিনিট মতো রাখবো, মানে ১৫ থেকে ২০ মিনিট মতো। এর মধ্যেই ঝরঝরে ভাত হয়ে যাবে। তবে হ্যাঁ, চালটা কিন্তু অর্ধেকেরও আ অর্ধেক মতো সেদ্ধ করে নিতে হবে। মানে ফুল না। আপনি অর্ধেকটা সেদ্ধ করছেন, তার থেকেও একটু কম সেদ্ধ করে যদি দেন, তাহলে চালটা এরকম ঝরঝরা হবে। আর খেতেও বেশ মজা লাগবে। বিরিয়ানির চালটা যত ভালো হবে খেতে কিন্তু বিরিয়ানি আরো মজা লাগবে। সহজভাবে সেম রেসিপিতে আপনি কিন্তু এই বিরিয়ানিটা রোজাতেও বানিয়ে নিতে পারেন। রোজার মাসে ঝটপট হয়ে যাবে এই বিরিয়ানিটা অল্প সময়ের মধ্যে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন।